গল্প বাংলাদেশ ২৮ ফেব্রুয়ারি ২০১১ সন্ধে ৭:৪৩। এই পোস্টটি শেয়ার করতে চাইলে পাকিস্তানের করাচি শহরের সাদ্দার টাউন পুরনো হাজি ক্যাম্পের পাশের গলিটি জুন মাসের ঝলমলে রোদে ভেসে যাচ্ছিল। দ্রুত পায়ে হাঁটছিল আবিদা। সালিমা চাচির মাথা ধরেছে, ঘরে ট্যাবলেট নেই। ফার্মেসিটা গলির মুখে, এই রোদের ভিতর অত দূর হেঁটে যেতে হবে। গলির মুখেই একটা মোটরসাইকেল থেমে আছে। মোটরসাইকেল ওপর হেলমেট পরে দুজন আরোহী বসে আছে। আবিদার রক্ত সহসা জমে ওঠে। ৭ বছর আগে একটা মার্মিক দৃশ্য মনে পড়ে যায় ওর। তখন আবিদারা কুয়েটায় ছিল। শিয়া মসজিদটি ছিল ওদের বাড়ির ঠিক উল্টো দিকে। এক শুক্রবার দুপুরে দোতলার বারান্দায় দাঁড়িয়েছিল আবিদা। তখন ওর বয়স ১০। নামাজ সেরে মুসল্লিরা বেরুচ্ছিল মসজিদ থেকে। হঠাৎ গুলির শব্দ। মোটরসাইকেল আরোহী মুসল্লিদের ওপর ব্রাশ ফায়ার করে দ্রুত পালিয়ে যায়। ব্রাশ ফায়ারে ৩৭ জন মারা গিয়েছিল। নিহতদের মধ্যে আবিদার বাবাও ছিল। মোটরসাইকেলটা চলে যায়। আবিদা স্বস্তি বোধ করে। ফার্মেসি থেকে ট্যাবলেট কিনে দ্রুত পায়ে হাঁটতে থাকে। আব্বা মারা যাওয়ার পর চাচা হুসেন আলী ইউসুফির সঙ্গে থাকে আবিদা। কুয়েটায় শিয়া সুন্নির সংঘাত বেড়ে গেলে চাচা হুসেন আলী ইউসুফির আর কুয়েটায় থাকতে সাহস হয়নি। করাচি চলে এসেছেন। এখানেও শিয়াদের ওপর প্রতিপক্ষের আক্রমণ চলে। আবিদা দীর্ঘশ্বাস ফেলে, ভাবে আব্বার কি দোষ ছিল? আব্বাকে ওরা মেরে ফেলল কেন? শিয়া বলে? আবিদারা ধর্মে শিয়া, জাতিতে হাজারা। আব্বার জন্য আবিদার কান্না পায়। আবিদার আব্বা মির্জা হুসেন আহমেদ বলতেন, জানিস মা, আমাদের পূর্বপুরুষ ছিল মঙ্গল। পরে তারা পারস্যে বসতি স্থাপন করে, যে কারণে আমাদের পূর্বপুরুষের ভাষা ফার্সি। হাজারা শব্দটি এসেছে ফার্সি হাজার শব্দ থেকে। এর মানে ১,০০০ মঙ্গল সৈন্য। পরে হাজারা একটি জাতের নাম হয়ে গেছে। এরা ধর্মে শিয়া। হাজারাদের বসবাস মধ্য আফগানিস্তানেই বেশি। অনেকে আবার পাকিস্তানে এসে বাস করছে। আবিদা জানে, পাকিস্তানে মোট ৫ লক্ষ হাজারার বাস। এদের বেশিরভাগই বাস করে কুয়েটা আর করাচি শহরে। হাজারাদের রাজনৈতিক দলের নাম এইচডিপি বা হাজারা ডেমোক্র্যাটিক পার্টি। আবিদার আব্বা এইচডিপি করতেন। এই কি দোষ? আবিদা দ্রুত পা চালায়। জুন মাসের গনগনে রোদের ভিতর হাঁটতে হাঁটতে আবিদা ঘেমে যায়। একতলা বাড়ি। বসার ঘরে জাজিমের ওপর সালিমা চাচি শুয়েছিলেন। গালিচার ওপর আফরা এবং ইশরার বসে আছে। আফরার বয়স ১২ এবং ইশরার বয়স ৮। মুখ গম্ভীর। স্কুলে যাওয়া বাদ দিয়েছে। পথে বেরুলে কখন বিপদ হয়? কতক্ষণই বা ঘরে বসে থাকা যায়? আবিদা চাচিকে ট্যাবলেট দিয়ে পানি আনতে যায়। দুপুরের আগে আগে হুসেন আলী ইউসুফি চাচা এলেন। মাঝবয়সী দীর্ঘকায়ে সবল শরীর, সাদা রঙের কাবুলি পোশাক পরা। রোদের ভিতরে হেঁটে এসে ঘেমে গেছেন। গোলাকার ফর্সা মুখে ঘন কাঁচা দাড়ি। তিনি গালিচার ওপর বসলেন। মাথার ওপর বন বন করে ফ্যান ঘুরছিল। আবিদা লাচ্ছি তৈরি করে রেখেছিল। এখন চাচার জন্য নিয়ে এলো। সালিমা চাচির দিকে তাকিয়ে চাচা বললেন, আজ ওয়াকিলের সঙ্গে টেলিফোনে কথা হলো। কি বললেন ভাইসাব? সালিমা চাচির কণ্ঠে উৎকণ্ঠা। চাচা বললেন, ওয়াকিল বলল বাংলাদেশ সুখ শান্তির দেশ। ওখানে শিয়া হাজারিদের ওপর উৎপাত নেই। আমাদেরও যত জলদি সম্ভব বাংলাদেশে চলে যেতে বলল ওয়াকিল। ওহ! মোহাম্মদ রেজা ওয়াকিল হুসেন আলী ইউসুফির বন্ধু। করাচির সাদ্দার টাউনের মিল্লাত নগরে থাকত, ব্যবসা করত। মিল্লাত নগরেই হুসেন আলী ইউসুফির লাইব্রেরি। মাস ৬ হল এখানকার ব্যবসাপাতি গুটিয়ে বাংলাদেশে চলে গেছে মোহাম্মদ রেজা ওয়াকিল। আজ তারই সঙ্গে টেলিফোনে কথা হল হুসেন আলী ইউসুফির। সালিমা চাচি জিজ্ঞেস করলেন, বাংলাদেশে কি যাবেন? চাচা মাথা নেড়ে বললেন, হ্যাঁ যাব। আফগানিস্তানে যখন ফেরার উপায় নেই, এ দেশে থেকে গুলি খেয়ে মরব নাকি? ২ দিন পরপর শিয়াদের উপর হামলা। কাস্টমার খুঁজছি। ভালো দাম পেলে দোকান বিক্রি করে দেব, তারপর বাংলাদেশে চলে যাব। ওয়াকিল তো ভালোই আছে বলল, আমাকেও চলে যেতে বলল। বলতে বলতে হুসেন আলী ইউসুফির মুখে দুশ্চিন্তার গভীর ছাপ পড়ে। তার কারণ আছে। সুন্নি প্রধান পাকিস্তানে সাম্প্রদায়িক দাঙ্গা নতুন কিছু নয়। প্রথমে কট্টরপন্থী সুন্নিরা আহমেদীয় সম্প্রদায়ের ওপর ঝাঁপিয়ে পড়ে। ১৯৭৪ হাইকোর্ট আহমেদীয়দের অমুসলিম ঘোষণা করেন। সে সংঘাত স্থিমিত হয়ে এলেও একেবারে থেমে যায়নি। এরপর পাকিস্তানে শিয়া সুন্নির সংঘাত বেড়ে যায়। শিয়ারা পাকিস্তানের সংখ্যালঘু। দেশটিতে তাদের সংখ্যা প্রায় ৩ কোটি। পাকিস্তানে শিয়া সুন্নির সংঘাতের পিছনে রয়েছে ১৯৭৯ ইরানি বিপ্লব।
ইরানে শিয়াপন্থী ইসলামী বিপ্লবের পর পাকিস্তানে শিয়া প্রভাব ঠেকাতে সুন্নি সংগঠন গড়ে ওঠে, সেই সঙ্গে উগ্রপন্থী শিয়া দলও গড়ে ওঠে। পরবর্তীকালে এদের পারস্পরিক সংঘাত রক্তাক্ত হয়ে ওঠে। পাকিস্তানের ষষ্ঠ প্রেসিডেন্ট জিয়াউল হকের শাসনামলে ১৯৭৮ থেকে ১৯৮৮-তে বিরোধ তুঙ্গে উঠেছিল। জিয়াউল হক পাকিস্তানের বিচার বিভাগকে ইসলামীকরণে উদ্যোগ নেন। সে সময় প্রকাশ্যে মদ বিক্রি এবং নারী পুরুষের অবাধ মেলামেশার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এসব নিষেধাজ্ঞায় অবশ্য কট্টরপন্থী শিয়া এবং সুন্নিরা একমত ছিলেন। অবশ্য শারিয়ার কিছু ধারার সঙ্গে শিয়ারা একমত হতে পারেননি। এসব ক্ষেত্রে জিয়াউল হক সুন্নি ব্যাখ্যা গ্রহণযোগ্য মনে করলে দক্ষিণ পাঞ্জাব আর করাচিতে শিয়া সুন্নির মধ্যে সাম্প্রদায়িক দাঙ্গা প্রবল আকার ধারণ করে। পরে সমগ্র পাকিস্তানে সে দাঙ্গা ছড়িয়ে পড়ে। শিয়া গ্রুপকে অর্থ সাহায্য করে ইরান, সুন্নি গ্রুপকে অর্থ সাহায্য করে সৌদি আরব ভিত্তিক সুন্নি সংগঠন। এইভাবে পাকিস্তানে সাম্প্রদায়িক সংঘাত তীব্র আকার ধারণ করে। ২০০২ সালে শিয়া হাজারা পুলিশ ক্যাডেটদের ওপর গুলিবর্ষণ করা হয়। ২০০৩ সালে কুয়েটায় শিয়াদের প্রধান মসজিদে আক্রমণ করে ৫৩ জনকে হত্যা করে। শিয়া সম্প্রদায়ের জন্য পাকিস্তান হয়ে ওঠে বিপজ্জনক রাষ্ট্র, বিশেষ করে হাজারিদের জন্য। হুসেন আলী ইউসুফি দীর্ঘশ্বাস ফেলেন। আবিদা আর এক গ্লাস লাচ্ছি নিয়ে আসে। হুসেন আলী ইউসুফি হাত বাড়িয়ে গ্লাস নিলেন। আবিদা জিজ্ঞেস করে, চাচা, আমরা কি সত্যি সত্যি বাংলাদেশে চলে যাব? হ্যাঁ মা, এই জালিমের দেশে আর থাকব না। বাংলাদেশ ৪০ বছর আগে জালিমদের শাসনমুক্ত হয়েছে, ওই দেশে সবাই থাকতে পারে। কথাটা শুনে আবিদার বুক দুলে ওঠে। হাজার হলেও জন্মের পর ১৭টি বছর পাকিস্তানে কাটিয়েছে। পাকিস্তানই তো ওর মাতৃভূমি। ৬ বছর বয়সে মা মারা গিয়েছিল। বাবা বহু কষ্টে মানুষ করছিলেন, সেই বাবাও মারা গেলেন ব্রাশ ফায়ারে। এখন জন্মভূমিও ছাড়তে হচ্ছে। আবিদার নিঃশ্বাস আটকে যায়। ঢাকায় মোহাম্মদ রেজা ওয়াকিলের ভাড়া বাড়িটি মিরপুর কমার্স কলেজের কাছে। পাকিস্তানে থাকাকালীন মোহাম্মদ রেজা ওয়াকিল আকিক পাথরের ব্যবসা করতেন। সে ব্যবসা এক বন্ধুর কাছে বিক্রি করে সে টাকায় একটা কনফেশনারি দিয়েছেন কমার্স কলেজের কাছে। এসব ব্যাপারে তাকে সাহায্য করেছে হাবিব বাখত। হাবিব বাখত নিজেও শিয়া হাজারা, পাকিস্তান ত্যাগ করে বাংলাদেশে এসেছে ৫ বছর আগে। নূরজাহান রোডে থাকে সে। ৩৫ বছর মতো বয়স হাবিব বাখতের। চালাক, চতুর আছে। বাংলাদেশে আসা নতুন উদ্বাস্তুদের সাহায্য করে। তাদের বাড়ি ভাড়া, ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ট্রেড লাইসেন্স, ব্যবসার লোকেশন ইত্যাদি ব্যাপারে সাহায্য করে। যা কমিশন পায় তাতে আয় মন্দ হয় না। সাদা রঙের রিকন্ডিশনড টয়োটা 100 কিনেছে হাবিব বাখত। মোহাম্মদ রেজা ওয়াকিল নিজেই সকাল সন্ধে কনফেশনারিতে বসেন। নতুন পরিস্থিতি দ্রুত সামলে নিয়েছেন। আগে ব্যবসাই করতেন, এখন ব্যবসার ধরন বদলেছে মাত্র। আল্লাহ যখন যাকে যে অবস্থায় রাখেন, বাংলাদেশে তো আর উগ্রপন্থী সুন্নিদের গুলিতে মরতে হবে না। যদিও বাংলাদেশ সুন্নি প্রধান দেশ, তবে বাংলাদেশে উগ্রপন্থীরা যে নেই তা নয়, আছে। বাংলাদেশে উগ্রপন্থীরা আছে, তবে তাদের ওপর বাংলাদেশের ভালো মানুষের সতর্ক দৃষ্টি আছে। মোহাম্মদ রেজা ওয়াকিলের স্ত্রী ফারিদা গত ১ বছরে নতুন পরিবেশে ভালোই অ্যাডজাস্ট করেছেন। ফারিদার ১ ছেলে, ১ মেয়ে। বড় মেয়েটির নাম জামিলা, ছোটটি ছেলে, বয়স ৮, নাম মাসরুর। এদের অবশ্য ভাষাগত কারণে পড়ালেখা বন্ধ আছে। ইংলিশ মিডিয়ামে অনেক খরচ। তবে এদের জন্য হাবিব বাখত ভাবছে। জামিলার বয়স ১৭। বছর দুয়েক হল হাবিব বাখতের স্ত্রী মারা গেছে। তার সাহায্য মনে রেখেছে মোহাম্মদ রেজা ওয়াকিল, কৃতজ্ঞও বোধ করে। হাবিব বাখত মাঝে মাঝে বাসায় আসে। হাবিব বাখতের মনের ইচ্ছা টের পান মোহাম্মদ রেজা ওয়াকিল। তবে এখনও জামিলাকে তার হাতে তুলে দেবেন কিনা সে ব্যাপারে এখনও মনস্থির করতে পারেননি। মোহাম্মদ রেজা ওয়াকিলের বাড়িউলি সেতারা বেগম, কালো, বেটে, মোটা, থলথলে চশমা পরা মাঝবয়সী মহিলা। সেতারা বেগম বিধবা। স্বামী মমতাজ উদ্দিন পাটোয়ারি বাংলাদেশ সরকারের রাজস্ব বিভাগে চাকরি করতেন। চাঁদপুরের বাড়ি। হাউস বিল্ডিং কর্পোরেশনের ঋণে ৪ তলা বাড়ি করেছেন। কিডনিতে সমস্যা ছিল পাটোয়ারি সাহেবের। অবশ্য মারা যাওয়ার আগে বাড়ির কাজ শেষ হয়ে গিয়েছিল। নিচতলায় রড সিমেন্টের দোকান। সেতারা বেগমের ছোট ছেলে জাহাঙ্গীর সে দোকানে বসে। সেতারা বেগমের একটাই মেয়ে, শিউলিমালা। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে শিউলিমালার। বিয়ের কথাবার্তা চলছে তার। অবশ্য শিউলিমালা এখনই বিয়ে করতে চায় না, বিয়ের আগে পড়াশোনা শেষ করতে চায়। সেতারা বেগম মেয়ের বিরুদ্ধে কথা বলতে সাহস পান না। ইন্টারমিডিয়েটে দুর্দান্ত রেজাল্ট করেছে শিউলিমালা, এটা একটা কারণ। জাহাঙ্গীরও ছোট বোনকে ভালোবাসে, সেও এ বিষয়ে নীরব থাকে। সেতারা বেগম হাজারা শিয়া এসব বোঝেন না। তার কাছে দোতলার নতুন ভাড়াটেরা হল বিহারি।
এবং বিহারি ভাড়াটের সঙ্গে ইতিমধ্যেই বেশ ভাব জমে উঠেছে সেতারা বেগমের। তিনি নিয়মিত ফারিদার সঙ্গে গপসপ করেন। সেতারা বেগম মিহারি ভাড়াটের ভাষাও ঠিকমতো বোঝেন না, না বুঝলেও সমস্যা নেই, তিনি বেসুমার পান খান, আর ফারিদাও পান খান, কাজেই দুপক্ষের কিছু মিলও আছে। সেদিন ফারিদা বললেন, পাকিস্তান থেকে আমার এক বোন আসবে। তাই নাকি? হ্যাঁ, থাকবে কিছুদিন। ভালো। সেতারা বেগম মাথা নাড়েন। ফারিদা জিজ্ঞেস করল, শুনলাম আপনার 4 তলার ফ্ল্যাট নাকি খালি হচ্ছে? হ্যাঁ, লোকমান সাহেবরা চলে যাচ্ছেন, শ্যামলীতে ওনাদের ফ্ল্যাট রেডি। আমার বোনকে থাকতে দিন না। থাকুক, সমস্যা কি? সেতারা বেগম বললেন। বিহারীদের ভালোই লাগে তার, এদের রান্নাবান্না অন্যরকম, ঠিক বাঙালিদের মতো নয়। মাছ তেমন খায় না, রুটি খায়, সবজি খায়, হালুয়া খায়, লাচ্ছি খায়। এদের বড় মেয়ে জমিলার রান্না ভালো, চমৎকার গাজরের হালুয়া বানায় জমিলা। সেতারা বেগম মেঘনা পাড়ের মানুষ, ইলিশ মাছ ছাড়া চলে না। সর্ষে ইলিশ। গল্প বাংলাদেশ। লেখক ইমন জুবাইর। সর্ষে ইলিশ রেঁধে পাঠিয়েছেন বেশ কয়েকবার, তবে ভাড়াটের তেমন প্রশংসা না পেয়ে মনে মনে অন্য বুদ্ধি এঁটেছেন। পুরনো ঢাকা থেকে বুন্দিয়া আর বাখরখানি আনিয়ে জামিলাদের খাইয়েছেন। জিনিসটা ওদের বেশ পছন্দ হয়েছে। বিশেষ করে মাসরুরের খুব পছন্দ হয়েছে। মাসরুরকে মোটরসাইকেলে চাপিয়ে সপ্তাহে একবার পুরনো ঢাকায় নিয়ে যায় সেতারা বেগমের ছেলে জাহাঙ্গীর। শিউলিমালার সঙ্গে জামিলার বেশ ভাব, দুপক্ষ কারুর ভাষা ঠিক বোঝে না, না বুঝুক, তাতে ভাব বিনিময় বাধে না। হুসেন আলী ইউসুফির পরিবারটি জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে গালফ এয়ারে ঢাকায় এসে পৌঁছল। এয়ারপোর্টে ওদের অভ্যর্থনা করলেন মোহাম্মদ রেজা ওয়াকিল। আবিদাকে দেখে শিউলিমালা বলল, ওমা, তুমি খুব সুইট। তা কথাটা মিথ্যে নয়। ঈষৎ লালচে চুল, ফর্সা মুখ, বাদামি ভ্রু আর কটা চোখ আবিদার। আবিদাও শিউলিমালার শ্যামলা রূপে মুগ্ধ হল। দুদিন পরেই সেতারা বেগম তাদের দাওয়াত দিলেন। হাজার হলেও ফারিদার বোন, তাছাড়া মহিলার রান্নাও ভালো। বিরিয়ানির গন্ধ ছড়ালো ফ্ল্যাটে। হুসেন আলী ইউসুফি সদ্য পরিচিত একটি পরিবারের আন্তরিক আপ্যায়নে মুগ্ধ হলেন। বহুদিন পর সালিমার মুখও ঝলমল করছিল। বারবার তিনি বিরিয়ানির প্রশংসা করলেন। আফরা পছন্দ করল চমচম, ইশরান পছন্দ করল দই। সেতারা বেগম বললেন, একদিন চাঁদপুরের সেউ আর ম্যাড়া পিঠা বানিয়ে খাওয়াবেন। বহুদিন পর একটি সংখ্যালঘু হাজারা পরিবার এক বাঙালি পরিবারের সান্নিধ্যে আতিথেয়তায় মৃত্যুভীতি কাটিয়ে উঠল। খেতে খেতে মোহাম্মদ রেজা ওয়াকিল ইশারা করলেন, কি বলছিলাম না, বাংলাদেশ সুখশান্তির দেশ? হুসেন আলী ইউসুফি মাথা নাড়েন। হুসেন আলী ইউসুফি একটা সেলুন দেওয়ার কথা ভাবছেন। মিরপুরে ভালো বিহারি নাপিত আছে, হাবিব বাক্ত সব ব্যবস্থা করে দেবে জানাল। পয়লা ফাল্গুন শিউলিমালা আবিদাদের নিয়ে ঘুরতে বেরুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিউলিমালার বন্ধুরা অপেক্ষা করছে। শিউলিমালা আর জামিলা শাড়ি পরেছে, আফরা আর আবিদা সালওয়ার কমিজ। ওরা শাড়িতে এখনও ঠিক অভ্যস্ত হয়ে ওঠেনি। সুমি, সাদিয়া, হৈমন্তী, রাজীব ও রাহাত টিএসসির সামনে অপেক্ষা করছিল। সিএনজি থেকে নামতেই ওরা হৈ হৈ করে উঠল। শিউলিমালা আবিদা আর আফরার সঙ্গে ওদের পরিচয় করিয়ে দিল। চারুকলায় গত পৌষ উৎসবে জামিলার সঙ্গে পরিচয় আগেই হয়েছে। কাছেই একটি মঞ্চ থেকে গান ভেসে আসে। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ। আবিদাকে গানের সুর টানে, তবে ওর বানের কথা ঠিক বোঝার কথা না। ও জানে না গানটা রবীন্দ্রনাথ নামে এক কবির লেখা, তবে ওর উজ্জ্বল আলো আর বর্ণালী রং ভালো লাগছিল। গানের সুরে কি এক অনাবিল আনন্দ আছে। সে অনাবিল আনন্দ আবিদাকে স্পর্শ করে। কাল রাতে ভয়ঙ্কর এক দুঃস্বপ্ন দেখেছিল ও। নামাজ সেরে মুসল্লিরা মসজিদ থেকে বেরোচ্ছে, মোটরসাইকেল আরোহী ব্রাশ ফায়ার করে। এখন সে দৃশ্য মিথ্যে মনে হল, গানের সুরের জন্যেই হয়তো। কাল রাতের স্বপ্নে আব্বাকে মৃত মনে হয়নি, যেন তিনি জীবিত, জীবিত আর আনন্দিত। গান ভেসে আসে, পূর্ণিমা সন্ধ্যায় তোমার অশোকে কিংসুকে, অলক্ষ্য রং লাগল আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমুরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান। দুপুরে নীলক্ষেতে একটা রেস্টুরেন্টে খাওয়ালো রাজীব, তেহারি। আফরা আর আবিদা রান্নার তারিফ করল। শিউলিমালা সামান্য উদ্বেগ বোধ করছিল। পাকিস্তানিদের সামনে তেহারি কি বিরিয়ানি পরিবেশন করার সময় কেমন অস্বস্তি হয়। আসলে তা এসব রান্নায় ওরাই শ্রেষ্ঠ, তবে জামিলা পুরনো ঢাকার হাজির বিরিয়ানি পছন্দ করে।
দুপুরের পর বই মেলার দিকে গেল ওরা। জামিলা বাংলা শিখছে, সুমি ওকে কয়েকটা বই কিনে দিল। আফরাকে হুমায়ুন আজাদের লাল নীল দীপাবলি বইটি কিনে দিল সাদিয়া। সেই বইয়ের প্রথম পৃষ্ঠায় সাদিয়া লিখল, আশা করি একদিন আফরামণি বইটি পড়তে পারবে এবং বাঙালিকে চিনতে পারবে। ফেরার পথে গান বাজছিল, তোমার প্রজাপতির পাখা, আমার আকাশ চাওয়া মুগ্ধ চোখের রঙিন স্বপন মাখা, তোমার চাঁদের আলোয় মিলায় আমার দুঃখ সুখের সকল অবসান। আবিদা গানের কথাগুলি প্রাণপণ বুঝতে চাইছিল, কিন্তু কে ওকে বুঝিয়ে দেবে? তবে কে যেন আবিদার কানের কাছে ফিসফিস করে বলছিল, এই মাটিতে এই গান রচিত হয়েছে তোমার সুখের জন্যে, তোমার মুক্তির জন্যে, তোমার নৃত্যের জন্যে। এই দেশের নাম বাংলাদেশ, এই দেশই পৃথিবীতে স্বর্গের সবচেয়ে কাছে। সারাদিন ঘুরে টুরে সন্ধ্যার আগে আগে বাড়ি ফিরে এলো ওরা। আবিদার ১৭ বছরের জীবনে এটিই ছিল সবচেয়ে বর্ণিল দিন। এরপর ফেব্রুয়ারি ১৪, ঢাকা শহর আবার রঙে রঙে ছেয়ে গেল। ওরা আবার বেরুল। এবারও গন্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়। আজ আবিদা শাড়ি পরল। শিউলিমালা ওকে শাড়ি পরা শিখিয়েছে। গত কদিন ধরে শাড়ি পরে হাঁটার তালিম দিয়েছে। শাড়িও শিউলিমালা উপহার দিয়েছে। জামিলার মুখে কদিন ধরে টেনশনের ছাপ। জামিলার আব্বা ৩৫ বছরের জোয়ানের সঙ্গে ওর বিয়ে ঠিক করেছেন। হাবিব বাক্ত লোকটা কেমন জানে? জামিলার বয়স ১৭, ভয় তো হবেই। শিউলিমালা জামিলাকে বুদ্ধি দিল। ফোন করে হাবিব বাক্তকে টিএসসির সামনে আসতে বলল। বিয়ের ব্যাপারে শিউলিমালা হাবিব বাক্তের সঙ্গে কথা বলবে, তাতে জামিলার ভয় আর উদ্বেগ কেটে যেতে পারে। টয়োটা 100 নিয়ে হাজির হল হাবিব বাক্ত। বাংলা শিখেছে ভালোই, নীল রঙের পাঞ্জাবি পরেছে। শিউলিমালাকে আগে থেকেই চেনে, বহিন বহিন করে। শিউলি সরাসরি জিজ্ঞেস করল, শুনলাম আপনি নাকি জামিলাকে বিয়ে করতে চান? হাবিব বাক্ত মাথা নাড়েন। আবিদা মুখ টিপে হাসছে। হাবিব বাক্ত দেখতে পাকিস্তানি ক্রিকেটার সালমান বাটের মতো, সুদর্শন। আবিদা ওর ভিতরে ঈর্ষা টের পায়। রাহাত আজও কালো পাঞ্জাবি পরেছে। আবিদা ওর দিকে তাকিয়ে একবার কেঁপে উঠল। এর আগেও একবার কেঁপে উঠেছিল। রাহাতের অবয়বে কি আছে? বড় ভালো লাগে। শিউলিমালা বলল, বুঝলাম, আপনি জামিলাকে বিয়ে করতে চান, কিন্তু এখন বলেন আপনি জামিলাকে ভালোবাসবেন কিনা। হাবিব বাক্ত চুপ করে থাকেন, সম্ভবত লজ্জা পেয়েছে। সুমি, সাদিয়া, হৈমন্তী, রাজীব ও রাহাত একসঙ্গে চিৎকার করে বলে উঠল, বলেন বলেন বলেন। শিউলিমালা বলল, ঠিক আছে, শোনেন বাক্ত ভাই, জামিলাকে বিয়ে করলে কিন্তু ওকে ভালোবাসতে হবে, বুঝলেন? এটা বাংলাদেশ। হাবিব বাক্ত মাথা নাড়েন। দূর থেকে তখন ভেসে আসছিল রবীন্দ্রনাথের গান, তোমার অশোকে কিংশুকে অলক্ষ্য রং লাগল আমার অকারণের সুখে, তোমার ঝাউয়ের দোলে মরমরিয়া ওঠে আমার দুঃখ রাতের গান।